আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নারিভা। আমি আছি এসআইপিএল ফাউন্ডেশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একজন ইন্টারনেটিশিয়ান হিসাবে। আজকে কিছু কথা বলবো ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিসটি মূলত আমাদের দেশের এবং পুরো বিশ্বের জন্য খুবই একটি পরিচিত রোগ। এইটিকে নর্মালি বাংলায় বলা হয় বহুমূত্র রোগ। এটাকে বলার কারণ হলো আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে রক্তে গ্লুকোজের পরিমাণ অর্থাৎ চিনির পরিমাণটা বেড়ে যায়। ঠিক তখনই আমাদের শরীরে এই অতিরিক্ত পরিমাণে চিনিটাকে বা গ্লুকোজটাকে সামলাতে পারে না। তখন কিডনি তার কার্যকারিতার মাধ্যমে শরীর থেকে আমাদের অতিরিক্ত পরিমাণে চিনি বা গ্লুকোজটাকে নির্গত করে বা বের করে দেয়। এতে করে দেখা যায় শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পানি নিষ্কাশন হয়, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই প্রস্রাব হিসাবে। এই জন্যই বাংলায় এটাকে বহুমূত্র রোগ হিসাবে চিহ্নিত বা পরিচিত হয়। নর্মালি দেখা যায় এতে অতিরিক্ত পরিমাণে পানি বা প্রস্রাব বের হয়ে যাওয়ার জন্য আমাদের শরীর তখন পানির চাহিদা বেড়ে যায়, অর্থাৎ তখন ঘন ঘন পিপাসা পায়। অগ্নাশয়ে ইনসুলিন হরমোন আছে, যেটা কারণে হলো আমাদের শরীরে যে শর্করা থাকে সেটার উৎপাদন এবং ব্যবহারটাকে ত্বরান্বিত করে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যখন ইনসুলিনটা উৎপাদনে বাধাপ্রাপ্ত হয়, ঠিক তখন আমাদের শরীরে শর্করার পরিমাণটা বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে শর্করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আমরা এবার কথা বলবো ডায়াবেটিস বিভিন্ন ধরন নিয়ে। ডায়াবেটিস মূলত দেখা যায় অনেক ধরনের থাকে। এর মধ্যে মেইন হলো গিয়ে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এটা নর্মালি হয়ে থাকে শিশুকালে বা কিশোর বয়সে। এটি দেখা যায় এতে করে আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণটা খুবই পরিমাণে কম থাকে এবং না থাকলেই বলা যায়। এতে করে দেখা যায় যে শিশুদের বয়সকালেই ডায়াবেটিসটা হয়ে থাকে। আরেকটা হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এটা হয়ে থাকে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। এক্ষেত্রে শরীরে যতটুকু ইনসুলিন হরমোনটা উৎপাদন হয় যেটা যথেষ্ট পরিমাণে হয় না। এটি হলো আমাদের বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া আরেকটি হলো গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস মেলিটাস। এটা দেখা যায় যে যখন মহিলারা গর্ভকালীন অবস্থা পার করেন ঠিক তখন এটি হয়ে থাকে, কিন্তু যখন তারা বাচ্চা প্রসব করেন এরপরে অনেক সময় এই ডায়াবেটিসটি দেখা যায় না। ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ থাকে, যেমন বয়স, জিনগত কারণে। পরিবারে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যায় যাদের অতিরিক্ত ওজন, দৈহিক ওজন বেশি স্বাভাবিকের থেকে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। মানসিক এক ধরনের যদি আমরা টেনশন করি বা চিন্তা করে থাকি সেখান থেকে অনেক সময় ডায়াবেটিসের ঝুঁকি থাকে। এছাড়া থাকে হাইপারথাইরয়েডিজম, যেমন হরমোনের ইমব্যালেন্সের কারণে, অর্থাৎ হরমোনের যে এক ধরনের অসমতা আমরা জানি সে কারণে অনেক সময় ডায়াবেটিস হয়ে থাকে। এছাড়া অতিরিক্ত খাওয়া দাওয়া এবং অতিরিক্ত সুগার জাতীয় খাবার গ্রহণের কারণে অনেক সময় ডায়াবেটিস হয়ে থাকে। এরপরে আসবো ডায়াবেটিসের কারণে যেসব অর্গানের ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে। আমাদের ডায়াবেটিসের কারণে দেখা যায় অনেক সময় রোগী হার্টের সমস্যা হয়ে থাকে, হৃদরোগ যেটাকে বলা হয়। এছাড়া হলো গিয়ে আমাদের বিভিন্ন ধরনের চোখে রেটিনা জাতীয় সমস্যা হয়ে থাকে। তারপরে হলো গিয়ে বিভিন্ন ধরনের আরো আনুষঙ্গিক সমস্যা হয়ে থাকে। আমরা এবার ডায়াবেটিসের লক্ষণ নিয়ে কথা বলবো। ডায়াবেটিসের কিছু সিমটম আমরা নর্মালি দেখা যায়। এর মধ্যে হলো গিয়ে দেখা যায় ব্যক্তির ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন পিপাসা লাগা। তারপরে দেখা যায় যে তার মাঝে মধ্যে শরীরে বিভিন্ন ধরনের যেমন ঘা হয় সেগুলো খুব দ্রুত না শুকিয়ে খুবই আস্তে ধীরে সেগুলো শুকিয়ে যায়। এরপরে হলো গিয়ে দেখা যায় যে তার চোখে ঝাপসা দেখা, ওজনটা হঠাৎ করে হ্রাস পাওয়া। তারপরে দেখা যায় হৃদরোগে সে আক্রান্ত হচ্ছে। এই কিছু সিমটম থাকলে আমাদের কিছু টেস্ট করতে দিব। সেই টেস্টগুলোর মধ্যে হলো ফাস্টিং টলারেন্স করাবো, সেটা একদম 8 ঘন্টা না খেয়ে। কিন্তু যখন আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা করাবো সেক্ষেত্রে তাকে প্রথমে 8 ঘন্টা না খেয়ে এরপরে 2 ঘন্টার মধ্যে তাকে আমরা এক ধরনের গ্লুকোজ, যেটা 75 গ্রামের মতো গ্লুকোজ খাদ্য খাওয়ানোর পরে 2 ঘন্টা পরে তাকে আমরা টেস্টটা করাবো। এতে করে দেখা যাবে যদি রোগীর রক্তে যদি 7 পয়েন্টের থেকে বেশি পরিমাণে গ্লুকোজের পরিমাণটা আসে সেক্ষেত্রে বুঝতে পারবো তার ডায়াবেটিস হয়েছে। এরপরে হলো র্যান্ডম গ্লুকোজ টেস্ট। এখানে দেখা যাবে রোগীর যে কোনো সময় আমরা গ্লুকোজ টেস্টটা করতে পারবো, এতে কোনো টাইম মেনটেন করতে হবে না। এরপরে আসে হলো আমরা ডায়াবেটিস হলে কি ধরনের খাবার তাকে দিতে পারি। ডায়াবেটিসে মূলত আমরা দেখা যাবে নর্মালি যেগুলো তেল চর্বি, অতিরিক্ত তেল চর্বি খাওয়ানো যাবে না, না খাওয়াটাই
খাওয়াটাই ভালো। এরপরে তেলে ভাজা খাবারগুলো, তারপর অতিরিক্ত লবণযুক্ত খাবার, সুগার জাতীয় খাবার, এগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। আর কি ধরনের খাবার খেতে পারি, যেমন ধরনের ফাইবারযুক্ত খাবার, যদি রোগীর অন্য কোনো ধরনের শারীরিক সমস্যা না থাকে, যেমন কিডনি বা হার্টে কোনো সমস্যা না থাকলে সেক্ষেত্রে আমরা নর্মাল খাবারগুলোই তাকে দিতে পারি। যেমন শাকসবজি, রঙিন শাকসবজি, প্রতিদিন একটা করে রঙিন শাকসবজি বা টক জাতীয় ফল, রঙিন ফল। আমাকে দেখতে হবে যে আমি প্রতিদিন আসলে কি ধরনের ফলগুলো খাচ্ছি। আমি সবসময় এক ধরনের রঙের কোনো ফল খাচ্ছি না, তো আমাকে প্রতিদিন একটা একটা রঙের মিলিয়ে খেতে হবে। আমি সবসময় এক ধরনের রঙের খাবার খেলে দেখা যায় আমার এক শরীরে এক ধরনের প্রোটিন যাচ্ছে বা এক ধরনের আমার মিনারেলস গুলো যাচ্ছে। এই জন্য আমাকে পরিবর্তন করে প্রতিদিন আমাদের খাবারের তালিকা এভাবে সাজাতে হবে। এরপরে খাবারের ভিতরে আমরা যদি অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলোতে অতিরিক্ত পরিমাণে সুগার থাকে, অনেক সময় দেখা যায় ইভেন প্রসেস যে ফুডগুলো এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে তারা ননি ছাড়া দুধ খেতে পারে, যে কোনো পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে পারে, কিন্তু সেগুলো অতিরিক্ত সুগার, অতিরিক্ত লবণ এগুলো মেনটেন করে খেতে হবে। ডায়াবেটিসের 4টি ডি আছে, সেটা সম্পর্কে একটু আজকে বলি। যেমন ড্রাগ হলো গিয়ে ডায়াবেটিসের ক্ষেত্রে যেগুলো ওষুধ আছে সেগুলো নিয়মিত খেতে হবে, মেনটেন করতে হবে, কোনো বেলার ওষুধ স্কিপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। তারপর হলো গিয়ে ডায়েট। নর্মালি নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান তাকে যেই ধরনের ডায়েটটা ফলো করতে বলবে সেই ডায়েটটা নিয়মিত ফলো করতে হবে। থার্ডটা হলো ডিসিপ্লিন। আমাদের যেভাবে নিয়মিত ব্যায়াম করতে হবে, হালকা ব্যায়াম, ভারী কোনো ব্যায়াম করা যাবে না, এবং ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কখনোই খালি পেটে ব্যায়াম করা যাবে না। এতে দেখা যাবে তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকতে পারে। ডিসিপ্লিনের ক্ষেত্রে দেখা যাবে যেমন ব্যায়ামটা খুব দরকার এবং নিয়মিত একদম নিশ্চিত করতে হবে 6 থেকে 8 ঘন্টা খুব ভালো একটা ঘুম দিতে হবে। এতে করে দেখা যাবে ব্রেনের ভালো একটা রেস্ট পাবে, এতে করে আমাদের শরীরটা খুব ভালো থাকবে। এরপরে হলো ডিটেকশনের কথা। ডিটেকশন হলো গিয়ে রোগটাকে ঠিকভাবে চিহ্নিত করা বা আইডেন্টিফাই করা। এতে করে যদি আমরা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি যে রোগটি আসলে হয়েছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা দেওয়াটা অনেকটা সুবিধা হবে। আমি চেষ্টা করেছি ডায়াবেটিসের ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আপনারা উপকৃত হবেন বা হয়েছেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।